Radio Kolkata, your daily dose of happiness. মাছ চাষ একটি লাভজনক ব্যবসা এবং এর মাধ্যমে বিভিন্ন উৎস থেকে আয় করা সম্ভব। মাছ বিক্রি করে সরাসরি আয় তো আছেই, এছাড়াও মাছের পোনা উৎপাদন, মাছের খাদ্য তৈরি, মাছের প্রক্রিয়াজাতকরণ এবং মৎস্য পর্যটনের মতো ক্ষেত্র থেকেও আয় করা যায়। মাছ চাষ থেকে বিভিন্ন রকমভাবে আয় করা সম্ভব, যেমন মাছ বিক্রি করে। মাছ চাষের প্রধান আয়ের উৎস হল উৎপাদিত মাছ বাজারে বিক্রি করা। বিভিন্ন আকারের ও প্রজাতির মাছ চাষ করে বাজারে বিক্রি করে আয় করা যায়। ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত বিভিন্ন ধরনের মাছ চাষ করা সম্ভব। তারপরে পোনা উৎপাদন, মাছের পোনা উৎপাদন করে হ্যাচারির মাধ্যমে বিক্রি করা একটি লাভজনক ব্যবসা। অনেক মৎস্যচাষী আছেন যারা মাছের পোনা উৎপাদন করে অন্যান্য মৎস্য চাষিদের কাছে বিক্রি করেন। খাবার তৈরি, মাছের জন্য প্রয়োজনীয় খাদ্য তৈরি করেও আয় করা যায়। মাছের খাদ্য তৈরি করে তা বাজারে বিক্রি করে একটি লাভজনকভাবেও ব্যবসা এটা হতে পারে। তারপরে প্রক্রিয়াজাতকরণ করে মাছকে বিক্রি করা, যেমন শুটকি মাছ, হিমায়িত মাছ, মাছের তেল ইত্যাদি তৈরি করে বিক্রি করে আয় করা যায়। আবার অনেক সময় মাছ চাষের জন্য তৈরি করা পুকুর বা জলাশয় পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে ওঠে। মাছ ধরা, নৌকায় ভ্রমণ এবং প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য পর্যটকদের আকর্ষণ করে মৎস্য পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে। ফলে এখান থেকে একটা আয় তো আছেই, আর মাছ চাষের সাথে সাথে অন্যান্য ফসল বা পশুপালন করেও আয়ের একটি অতিরিক্ত উৎস তৈরি করা যেতে পারে, যেমন হাঁস মুরগি পালন বা সবজি চাষ করা যেতে পারে। মাছ চাষ একটি লাভজনক ব্যবসা হতে পারে যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং বাজারের চাহিদা অনুযায়ী মাছ চাষ করা যায়। আজকের রেডিও কলকাতায় আলোচিত বিষয় হল মাছ চাষে আয়ের উৎস। এ বিষয়ে বলবেন উর্না ব্যানার্জি, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, কলকাতা, ভারত, D14 চারুচন্দ্র প্লেস পূর্ব, CMDA আবাসন প্রকল্প। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। অনুষ্ঠানটি প্রযোজনায় বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন মাছ চাষে আয়ের উৎস। এই বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে রয়েছেন কলকাতার ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার উর্না ব্যানার্জি। নমস্কার আপনাকে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আজকের আমাদের বিষয় মাছ চাষে আয়ের উৎস। তো আমরা জানি, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, এবং মাছ চাষের সুযোগও রয়েছে। আর এই যে সময়টা চলছে, একটা মাছ চাষের জন্য একটা উপযুক্ত সময়, তাই তো? একদমই। তো যদি একটু প্রথমে শুরু করবার আগে আপনার কাজের ক্ষেত্রটা একটু বলেন, আপনার পরিচয় সম্পর্কে একটু বলেন। ধন্যবাদ। প্রথমেই আমি আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমার এই বিশিষ্ট যে টপিকটা আমাকে বলতে বলা হয়েছে, মৎস্য চাষে আয়ের উৎস, এটার ব্যাপারে আমি বলার জন্য।
তো প্রথমে আমি বলি যে আমার বিএসসি আমি কমপ্লিট করেছি আশুতোষ কলেজ থেকে, এটা আমাদের হাজরায় উপস্থিত, মানে হাজরায় রয়েছে আশুতোষ কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। সেখান থেকে আমি বিএসসি পাস করি 2020 সালে ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ নিয়ে। তারপরে আমি আমার মাস্টার্স কমপ্লিট করি, সেটা আমি করি তামিলনাড়ু থেকে, আলাহাবাদ ইউনিভার্সিটি থেকে, যেটা কারাইকুড়িতে অবস্থিত। তো সেখানে সেইটা আমার এমএসসি স্পেশালাইজেশন থাকে হচ্ছে ফিশারিজ সায়েন্সের ওপর। তো তারপরে আমি আমার কিছুদিন মানে কিছু মাস আমি সি ফুড ইম্পোর্ট এক্সপোর্ট একটা কোম্পানি আছে দীঘা সি ফুড বলে, যেটা আপনি বেনফিশ মানে চকগড়িয়া বেনফিশের কাছাকাছি আপনি ওখানে অবস্থিত। তো ওখানে আমি কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে আমি ওখানে কাজ করি কিছুদিন। তো কাজ করার সময় আমি মানে যে সি ফুড গুলো আমরা আসে সেগুলো তো বাইরে রপ্তানি করার জন্য ওগুলোকে প্রসেসিং মানে ওগুলোকে ফ্রিজিং করা হয়, তো সেই সমস্ত টেকনিকের বিষয়ে আমি ওখানে অবগত হই ওখানে আমার কর্মজীবনে, কয়েক মাসের মানে স্বল্প কর্মজীবনে। তো তারপরে আমি আস্তে আস্তে ডক্টর প্রতাপ কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় আমার। তো সেখানে আমার লেখালেখির জগৎটা বৃদ্ধি পায়। ইতিমধ্যে আমার ওনার সঙ্গে দুটো বই বেরিয়ে গেছেন, আপনারা যদি চান তাহলে ডক্টর প্রতাপ কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ করে সেটা দেখতে পারেন। তো এই হচ্ছে আমার স্বল্প কর্মজীবন। 3 বছর ধরে আমি এরকম লেখালেখির জগতেই রয়েছি এবং আমার বিশিষ্ট মানে আমি রিসার্চের লাইনেই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা মাছ চাষ এই কথাটা বলতে আমরা সাধারণত বুঝি যে নদী পুকুর সমুদ্র এই অঞ্চলে মাছ ধরতে যাওয়া এবং সুন্দরবন অঞ্চল, এই কথাগুলো আমাদের মাথায় ভেসে ওঠে। তো আপনি এখানে বিষয় রেখেছেন মাছ চাষে আয়ের উৎস, মানে নানা ভাবে কিন্তু মাছ চাষ থেকে আয় করা যায়, তাই তো? সেই বিভিন্ন দিকগুলো যদি একটু আমাদের আলোচনা করেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা শুনছেন অনুষ্ঠান তারা অন্যদিকে এগোতে পারবে। হ্যাঁ একদমই। তো প্রথমেই আমি বলি, আমি একটু গল্পের ছলেই জিনিসটাকে আরম্ভ করি, তাহলে প্রথমেই সরাসরি যদি আমরা মাছ চাষে আয়ের উৎসে ঢুকে যাই তাহলে হয়তো আমাদের শ্রোতা বন্ধুরা অতটা ইন্টারেস্ট পাবে না জিনিসটাতে। তো হ্যাঁ, তো সেটা বলতে আমি প্রথমেই একটা কথাই বলবো যে আমাদের ভারতবর্ষে তো মানে সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদের যা সমাহার বা প্রাচুর্য রয়েছে, তার জন্য এক কথায় আমরা আমাদের ভারতবর্ষকে বলতেই পারি যে জলাস্থল শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, মানে যেটা আমরা যদি ইস্ট আর ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা ইউনাইটেড হিসেবে ধরি। তো তার জলজ যে স্থল আর জলের যে বৈচিত্র্য, সেই জলের বৈচিত্র্যতেই আমরা দেখতে পাচ্ছি যে 15% বৈচিত্র্য সেই জলের মধ্যে রয়েছে, আর তার 5% বা বৈচিত্র্য সেটা আমরা মিষ্টি জলের মধ্যে পাচ্ছি। এখন আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে যেহেতু 6.05 লাখ হেক্টর আমাদের মিষ্টি জলের যে আয়তন রয়েছে, সেখানে সাধারণত মিষ্টি জলটাই তার জন্য বেশি অগ্রাধিকার পায় মাছ চাষে। কিন্তু সেই মাছ চাষটা আমরা মানে দেখতে পাচ্ছি আমাদের এই মাছ চাষটা ধীরে ধীরে সেটা প্রায়োরিটাইজ কেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, কারণ আমরা কিন্তু দেখছি আমাদের যে মাছের জলজ সামগ্রিক যে মাছের বিভাগটা রয়েছে সেখানে 25% কিন্তু বিলুপ্তের মুখে। ফলে আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে মাছ চাষে যে কি করে আমরা এটা মাছগুলোর সংখ্যায় এটার বাড়াবো, সংখ্যা কি করে বৃদ্ধি করব। কিন্তু এইটা করার জন্য তো এইটা করার জন্য আমাদের একটাই মানে বৈজ্ঞানিক উপায় কি, যে আমার সায়েন্টিফিক্যালি আমরা মাছ কালচার করব কিভাবে। তো সেটা করতে গেলে যে ইনপুটটা, যেটা বিগেস্ট ইনপুট রয়েছে সেটা হচ্ছে আমাদের মাছের খাদ্য। কিন্তু আমরা দেখি যে মাছ চাষের খাবারের প্রয়োগ করতে গেলে করার জন্যই মানে যেহেতু মাছ চাষিরা এই কিভাবে প্রয়োগ করব, কতটা প্রয়োগ করব এবং কি কি সায়েন্টিফিক প্রোটোকল মেনে আমি সেই খাবারটা পুকুরের মধ্যে ইনপুট মানে প্রয়োগ করব, সেটা কিন্তু মাছ চাষিরা হয়তো সেটা অতটা অবগত নন বা সেটার হয়তো সায়েন্টিফিক দিকগুলো অতটা তাদের কাছে ক্লিয়ার নয়, ট্রান্সপারেন্ট নয়। তো তার জন্য কিন্তু সেটা আমাদের জলটাকে দূষণ করে, খাবার অতিরিক্ত মাত্রায় হয়তো অনেক সময় দিয়ে দিচ্ছেন, বা যেই জায়গায় দিলে অ্যাপ্রোপ্রিয়েট যে লোকেশনে আমাদের খাবারটা দেওয়া দরকার সেই অ্যাপ্রোপ্রিয়েট লোকেশনে দিচ্ছেন না বা দিতে পারছেন না। ফলে তাতে কি হচ্ছে, নিউট্রিয়েন্ট লিচিং হচ্ছে, ফলে জলের কিন্তু কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে সেখানে। ফলে এটা একটা কারণ। তো এবার আমি আসি, এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিলাম যাতে আপনার শ্রোতা বন্ধুদের কানেক্ট করতে সুবিধা হয় আয়ের সঙ্গে আমাদের মাছ চাষের ব্যাপারটাকে। হ্যাঁ, এখন আয়ের যেটা আপনি বলছিলেন যে আয়ের অনেক ধরনের মানে অনেক ভাবেই আয়ের এটা সম্ভব।
ফার্স্টে এটা আমি প্রথমেই যেটা আমি বললাম একটু আগে যে মাছের সংখ্যা বৃদ্ধি, ফলে ব্রিডিং যদি আমরা করতে পারি, যেমন এখন ইলিশ মাছের খুব চাহিদা বাজারে, কারণ ইলিশ মাছের সংখ্যাও কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি অনেক কমে যাচ্ছে। মানে যেহেতু আমরা এই ডিম ভরা ইলিশ মাছ মানে হারভেস্ট করে নিচ্ছি, হ্যাঁ, ফলে কিন্তু সেখানে আমাদের এই মাছের সংকটটা দেখা দিচ্ছে। ফলে আমরা জানেন কি না জানি না, এখানে ইলিশ মাছ অনেক জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ইলিশ মাছের স্যাংচুয়ারি, যেটা আমরা মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা দেখেছি, মানে বন্যপ্রাণীর স্যাংচুয়ারি, কিন্তু ইলিশ মাছের স্যাংচুয়ারি সেটা কিন্তু আমরা আমাদের একটা নতুন কনসেপ্টের সঙ্গে আমরা এটা পরিচিত হয়েছি। এটা কিন্তু আমাদের অলরেডি ডিক্লেয়ার্ড হয়েছে কিছু কিছু জায়গায়। ফলে এতটাই আমাদের সংকট হয়ে যাচ্ছে ইলিশ মাছের, ফলে এইটার ব্রিডিং যদি করতে পারি সেখানেও কিন্তু আমাদের আয়ের একটা উৎস, আমাদের যারা কর্মসংস্থানের জন্য বা আয়ের উৎস খুঁজছেন তারা কিন্তু এইটাও একটা পথ তারা বেছে নিতে পারেন এই ব্রিডিং এর। দ্বিতীয়ত যেটা মানে যেই পয়েন্টটাতে সেটা হচ্ছে হ্যাঁ হ্যাচারি টেকনোলজি বলে আমরা একটা, সকলেই হয়তো জানি আমরা হ্যাচারি টেকনোলজি মাছের, যে হ্যাচারিতে আমরা কৃত্রিম ভাবে মাছের ব্রিডিং করিয়ে মাছের চারা উৎপাদন করি, তাই তো হ্যাচারিতে। এবার সেই চারা যদি আমরা মাছ চাষিরা তাদের নিজ গৃহে বা এমন একটা লোকেশনে তারা সেটা তাদের বাড়ির থেকে কনভিনিয়েন্ট একটা লোকেশনে সেই হ্যাচারি সেট আপ করে সেখান থেকে যদি মাছের চারা উৎপাদন করে তাদের কাছাকাছি যে বাজার, তাদের কনভিনিয়েন্ট যে বাজার, সেখানে যদি লোকাল মার্কেট যেটাকে আমরা ইংরেজিতে বলি, সেই লোকাল মার্কেটে যদি সেই মাছের চারাগুলো তারা বিক্রয় করে, তাহলেও কিন্তু সেখান থেকে তারা কিছু অনেকটাই আয়ের একটা ভালো মানে স্থায়ী উৎস দেখতে পারেন। তৃতীয়ত আসি যে আমাদের এখন রঙিন মাছের চাষ বা রঙিন মাছের সম্বন্ধে কিন্তু আমরা অনেকটাই অবগত, কারণ আমরা যে মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মানে আমাদের যে স্ট্রেস হচ্ছে কাজে, কারণ কর্মসংস্থানের আমরা জানি যে কর্মসংস্থানের অবস্থান, আমি আর এখানে বিস্তারিত বলছি না, কারণ আমরা সকলেই জানি যে এখন বাজারে কর্মসংস্থানের কিরকম মানে অবস্থা রয়েছে। তো সেখানে আমাদের ওয়ার্ক স্ট্রেসটাও কিন্তু সেটা তাল মিলিয়ে সেটাও কিন্তু অনেক মানে সেটার জন্য কিন্তু আমাদের পার্সোনাল লাইফ অনেকটাই হ্যাম্পার্ড হচ্ছে স্ট্রেসের জন্য। ফলে এই যে ব্যালেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, সেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিন্তু আমাদের ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের এই রঙিন মাছের আমাদের বাড়িতে ধরুন আমি মানে একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে সেই রঙিন মাছগুলোকে রাখলাম, বা আমরা এখন রেস্টুরেন্টেও দেখতে পাই সেই অর্নামেন্টাল ফিশ, বিশ্ববিদ্যালয়তেও দেখতে পাই। ফলে এটা কিন্তু এখন একটা বিনোদনের একটা ভালো মানে সেটা একটা আইকনিক সিম্বল হিসেবে আমি এই অর্নামেন্টাল ফিশটাকে দেখছি। ফলে অর্নামেন্টাল ফিশের যদি আমরা ব্রিডিং করে সেটা আমরা বিক্রয় করি, কোনো লোকাল আমার বন্ধু বান্ধব আছে বা আমার পাড়া প্রতিবেশী বা আমার লোকাল যারা চেনা পরিচিতর মধ্যে, সেখানেও কিন্তু আমরা কিছু সামান্য কিছু মানে মূল্যের বিনিময়, তাহলে কিন্তু সেটা আমাদের একটা আয় উৎস হতে পারে। চতুর্থতে আসি যে মানে অনেকগুলোই রয়েছে, মানে একটা একটা করে বলছি। তো চতুর্থ যেটা আসি সেটা হচ্ছে আমরা অনেকেই এটা আমাদের মানে টেন্ডেন্সি বলুন বা এটা আমাদের যাই বলবেন, মানে এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে একটা মাছ মরে গেল অ্যাকোয়ারিয়াম দিয়েই বলি, অ্যাকোয়ারিয়ামের মাছটা মরে গেল, আমি সেটাকে নিয়ে কোনো একটা জায়গায় মানে দুঃখ সহকারে সেটা আমি মানে ডাম্প করে দিলাম। কিন্তু সেইটার বদলে আমরা যদি একটু বৈজ্ঞানিকভাবে চিন্তা করি যে সেই মাছটার ধরুন পাখনাটাকে কেটে নিয়ে বা সেটা কারণ সেটা তো অলরেডি ডেড, তো সেটা আমি যেইখানে ফেলছি, ধরুন আমি আমার বাড়ির কাছে বা একটা আবর্জনার জায়গায় ফেলে দিলাম, তো আমার ওখানে জিনিসটাকে যেহেতু সেটা অর্গানিক, ডেড অর্গানিক মেটেরিয়াল, ফলে কিন্তু সেখানে সেই জায়গাটাকে আমার আরো দূষণের মুখে আমি আমার প্রকৃতিটাকে আমার এক ধাপ আরো এগিয়ে দিলাম, তাই কি না? তো ফলে আমি হ্যাঁ, তো সেইখানে আমি যদি ওই পাখনাগুলোকে কেটে বা যেগুলো বর্জিত অংশ মাছের পাখনা বলুন, চোখ বলুন, ফলে মাছের আঁশগুলো বলুন, সেগুলো যদি আমি কেটে নিয়ে মাছের ওই যে বর্জিত অংশগুলোর থেকে আমি যদি কিছু বেনিফিশিয়ারি আইটেম, মানে ধরুন আমি বলি যে ওইগুলো মাছের পাখনাগুলো দিয়ে কিন্তু আমরা এই যে মহিলাদের সাজসজ্জার জিনিস হয়, কানের দুল বলুন, সেগুলো কিন্তু আমরা যারা গৃহবধূ আছেন, গ্রামীণ গৃহবধূ, তারা কিন্তু তারা বানিয়ে সেগুলো বাজারে বিক্রয় করতে পারেন, বা তারা তাদের লোকাল একটা মার্কেটে বা তাদের যেখানে তারা কনভিনিয়েন্ট মনে করবেন সেই জায়গায় কিন্তু তারা ওগুলো নিয়ে বিক্রি করতে পারেন। ফলে এইটাও কিন্তু তাদের একটা আয় বিশাল মানে একটা সুনির্দিষ্ট পথ হতে পারে। পঞ্চমতম হচ্ছে
হ্যাঁ, তো পঞ্চমতম হচ্ছে ব্রিডের যে সরঞ্জাম বা ধরুন মাছ চাষের যে সরঞ্জাম রয়েছে, যেমন অ্যারোমিটার বলুন, অর্থাৎ জলে অক্সিজেন কতটা আছে, বা জলের মধ্যে অক্সিজেনের যে প্যাডল এয়ারেটার বলুন, বা বিভিন্ন ধরনের জলের অক্সিজেনের মাত্রা বৃদ্ধিকরণে যে যান্ত্রিক যে মেশিন মানে মেকানিক্যাল যে ডিভাইস গুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা কিছু ধরুন অল্প মানে ধরুন আমি একটা এক্সাম্পলের বলছি, উদাহরণের আকারে, যে আমি ধরুন ওগুলো পাইকারি দরে কিনে নিলাম, 10টা কিনলাম 100 টাকায়, আমি ধরুন একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি, 100 টাকায় কিনে, হ্যাঁ 10টা ধরুন 100 টাকায় কিনে সেটা আমি বাজারে বিক্রয় করলাম, এক একটা ডিভাইস ধরুন 150 কি 200 করে। এইটা আমাদের মানে চাষি বন্ধুরা যেটা খুব সহজেই কিনতে পারবে, সেরকম একটা দাম মাথায় রেখে, তাদের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রেখে সেরকম একটা দাম ফিক্স করে সেটা আমরা বললাম, মানে সেই সব আমরা দামে আমরা বিক্রয় করলাম। সেটাও কিন্তু আমাদের যারা এই যে গ্রামীণ নিয়তরা আছে, যারা মানে চাকরির যারা খুব অভাবে মানে ওখানে, হ্যাঁ নিজেদের গ্রামে চাকরির ধরুন খুব অভাব রয়েছে বা তারা করতে পারছে না, ফলে তারা অনেক সময় দেখা যায় যে শহরের বুকে চলে আসছে তাদের ধরুন অন্য কোনো বেটার লাইভলিহুড অপশনের খোঁজে। তো সেখানে কিন্তু তারা সেই জিনিসটাকে বন্ধ করে তারা কিন্তু তাদের গ্রামে এই সমস্ত এই যে 4-5টা মানে এইগুলো আয়ের সংস্থান বললাম, সেগুলো কিন্তু ইনক্লুডিং যেটা লেটেস্ট আমি বললাম যে মেকানিক্যাল ডিভাইস ফর অ্যাকোয়াকালচার যেগুলো আছে, সেগুলোকে যদি তারা নিজেদের গ্রামে এরকম বিক্রয় করতে পারে, সেটাও কিন্তু তাদের একটা সুনির্দিষ্ট আয়ের উপায় দেখাতে পারে। আরেকটা জিনিস যেটা আমি এটা দিয়ে আমি শেষ করব আয়ের উপায়, সেটা হচ্ছে যে এখন আমরা দেখছি কিন্তু যে আমাদের অ্যাকোয়াকালচারটা জেনারেলি কি হচ্ছে, গ্রামীণ একটা কনসেপ্ট ছিল, অর্থাৎ মানে এটা গ্রামের কিন্তু এটা গ্রাসরুট লেভেল কিন্তু আমাদের গ্রামের থেকে আমরা এখন অনুপ্রাণিত হয়ে এটা শহরে আমরা ইমপ্লিমেন্ট করছি, তাই তো অ্যাকোয়াকালচারটাকে। ফলে এখন এই অ্যাকোয়াকালচারটা এখন যেটা লেটেস্ট ট্রেন্ড চলছে আমাদের শহরে, সেটা হচ্ছে অনেকে আমরা দেখছি আমাদের বাড়ির ছাদে, সেই ছাদের মধ্যে কিন্তু একটা মানে একটা ডেফিনিট ডায়ামিটারের একটা ট্যাঙ্ক করে সেখানেও কিন্তু মাছ চাষ করছে, এবং সেটা কিন্তু মানে তারা কমার্শিয়ালি তারা ভালোভাবেই সেটা বিক্রয় করতে পারছেন। ফলে সেইটা যদি আমরা ধরুন যারা মানে পার্ট টাইম জব হিসেবেও তারা যদি সেইটা করেন, মানে সেইটার উপর যদি একটু কেয়ার নিয়ে তারা সেই জিনিসটাকে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে সেখান থেকে মাছের তাদের উৎপাদন যেটা হবে সেটা কিন্তু সাফিসিয়েন্ট হবে, এবং সেখান থেকে কিন্তু সেটা যদি বিক্রয়ও তারা করেন, কিন্তু তারা তাদের আয়ের অঙ্কটা খুব ভালোই হবে বলে আমার মনে হয়। এবং এইগুলোই আমার পরিমাণটা কত মোটামুটি, হ্যাঁ এই যে আয়ের পরিমাণটা মোটামুটি কত হতে পারে কোন ক্ষেত্রে? হ্যাঁ, এবার একটা কথা বলি, আয়ের পরিমাণটা, আয়টা জেনারেলি তিনটে টাইপের বিজনেসের উপর আমার এই আয়টা নির্ভর করে। একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লার্জ। এখন আমার মতে আমাকে যদি বলেন যে আপনি একটু সাজেস্ট করুন, তো সেখানে আমি সাজেস্ট করব যে যারা ধরুন এন্টারপ্রেনিয়রশিপে একদম প্রথমেই স্টেপ ইন করছে, তাদের জন্য আমার মনে হয় যে সেটা যারা প্রথমে স্মল দিয়ে আরম্ভ করেন, তাহলে কিন্তু আমার মনে হয় সেটা আস্তে আস্তে তাদের পক্ষে মানে এটা ফিজিবল হবে করা। কারণ প্রথমেই সেটার জন্য কি হচ্ছে যে আমার একটা লার্জ সেল করতে গেলে আমার মার্কেট ট্রেন্ডটা কিরম, মার্কেট আমার ডিমান্ড, সেগুলো কিন্তু আমাকে আগে প্রি ক্যালকুলেশন করে আমাকে সেটা এন্টারপ্রেনিয়রশিপে নামতে হবে। তো ফলে যদি আমি স্মল দিয়ে আগে শুরু করি, তাহলে সুবিধাটা কি হবে যে আমার প্রথমে মার্কেট ট্রেন্ডটা কেমন সেটা আমি আগে একটা ভিজুয়ালাইজ করে নিতে পারবো স্মল দিয়ে। এবার যদি আমার ধরুন প্রোডাক্টের চাহিদাটা বা আমার যে এন্টারপ্রেনিয়রশিপটা আমি স্টার্ট করেছি এই ভেঞ্চারটা, সেটা যদি আমার মনে হয় যে না আমার সেই মার্কেট ট্রেন্ডটা পজিটিভ একটা কার্ভ দিচ্ছে বা সেটা আমার লোকের কাছে সেটা আমার মানে ডিমান্ডটা বাড়ছে, তাহলে কিন্তু পরে আমি সেটাকে অনায়াসেই আমার মনে হয় যে মিডিয়াম এবং লার্জের দিকে আমি সেটা কনভার্ট করতে পারি, এবং সেটার জন্য খুব একটা অসুবিধা হবে না। কারণ যদি আমি ধরুন ট্যাঙ্কের যেটা বললাম সেটা দিয়ে যদি আমি বলি, ট্যাঙ্কের জন্য স্মলে করতে গেলে কি আমার যেই আয়তনের ট্যাঙ্ক দরকার, অবভিয়াসলি খুব কমন সেন্সেই বোঝা যাচ্ছে যে আমি যদি মিডিয়াম বা লার্জ সেল করতে যাই, তাহলে আমার উৎপাদনের সংখ্যা মানে উৎপাদনের যে পরিমাণ সেটা বাড়াতে হবে, বৃদ্ধি ঘটাতে হবে। তার ফলে কি করতে হবে, আমার ট্যাঙ্কের যে আয়তন সেইটাকে বাড়াতে হবে। তো ফলে আমার তো মানে সেটার আমার যদি আনপ্রেডিক্টেড, হ্যাঁ যদি প্রথমেই প্রেডিক্টেবিলিটিটা আমার কাছে ক্লিয়ার না থাকে, ফলে কিন্তু আমি সেটা করে একটা মানে সেটা ফেলিওরের একটা রিস্ক থেকে যাচ্ছে, তাই না একটা বিজনেসে। ফলে আমার মনে হয় যদি যারা
আমাদের ছোট থেকে শুরু করতে হবে। হ্যাঁ, স্মল থেকেই আমার মনে হয় শুরু করাটা বেশি মানে ফিজিবল হবে তাদের ভবিষ্যতের ক্ষেত্রে। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। বাংলা রে বাঙালি বলো দেখি কিসে বাঁচে, বাংলা রে বাঙালি বলো দেখি কিসে বাঁচে। সত্যি কথা বলতে পারি, বাঙালি বেঁচে আছে ভাতে মাছে। বাংলা রে বাঙালি বলো দেখি কিসে বাঁচে। সত্যি কথা বলতে পারি, বাঙালি বেঁচে আছে ভাতে মাছে। বাংলা রে বাঙালি বলো দেখি কিসে বাঁচে, বাংলা রে বাঙালি বলো দেখি কিসে বাঁচে। মৎস্য চাষের উৎস কথা বলবো গানে গানে, বিজ্ঞানসম্মত মাছের চাষের কথা কজন কিষান জানে। মৎস্য চাষের জন্য করো পুকুর নির্বাচন, ভালো পুকুর নির্বাচন। পাড়টি হবে নিরাপদ সাপ ব্যাঙের নিবারণ, পাড়টি হবে নিরাপদ সাপ ব্যাঙের নিবারণ। দেখো বর্ষাকালে কিন্তু মাছ যেন না বেরোই, দেখো বর্ষাকালে কিন্তু মাছ যেন না বেরোই। পুকুর পাড়ে গর্ত ঝোপ ঝাড় যেন না রয়, পুকুর পাড়ে গর্ত ঝোপ ঝাড় যেন না রয়। পুকুরের জল মেরে রোদে শুকিয়ে নিও ভাই, চুল দিও তাই 2-1 কিলো মহুয়া ফুল চাই। বাইরে মহুয়া ফুল চাই। 1 মাস পর ভালো জল, 1 মাস পর ভরো জল। 3-3.5 ফুট জলের জন্য করো এক মিশ্রণ প্রস্তুত, গোবর আটা চাল। 1 মাস পর ভরো জল, 3-3.5 ফুট জলের জন্য করো এক মিশ্রণ প্রস্তুত, বাইরে মিশ্রণ প্রস্তুত। গোবর আটা চাল বাদাম সরিষা খোল ইস্ট, গোবর আটা চাল বাদাম সরিষা খোল ইস্ট। ইউরিয়া 100 গ্রাম আর দিও ফসফেট, বাইরে আর দিও ফসফেট। এই মিশ্রণ জলে দিলে, এই মিশ্রণ জলে দিলে হবে যে প্লাঙ্কটন। আদর্শ মাছের খাদ্যে মাছ বাড়ে টনটন, বাইরে মাছ বাড়ে টনটন, বাইরে মাছ বাড়ে টনটন। মাগুর শিঙি সাদা মাছের, মাগুর শিঙি সাদা মাছের মিশ্র চাষ করো। রুই কাতলা মৃগেল ট্যাংরা পুঁটি পুকুর ভরো, রুই কাতলা মৃগেল ট্যাংরা পুঁটি পুকুর ভরো। প্রতি মাসে 2 বার চুন দিতে হবে জলে, প্রতি মাসে 2 বার চুন দিতে হবে জলে। মাছের স্বাস্থ্য ভালো রবে,
যত বড় হবে খাবার বাড়বে তত, মাছ যত বড় হবে খাবার বাড়বে তত, পুকুর জলে দৃষ্টি রেখো, পুকুর জলে দৃষ্টি রেখো, নজর অবিরত। ছোট মাছের খাদ্য হবে ওজনের 10%, ছোট মাছের খাদ্য হবে ওজনের 10%, বড় মাছের খাদ্য আবার হবে যে 3%, বড় মাছের খাদ্য আবার হবে যে 3%। মিশ্র চাষের কথা কিছু করিলাম বর্ণন, মিশ্র চাষের কথা কিছু করিলাম বর্ণন, জাল দিও বারে বারে করো নিরীক্ষণ। ভাইরে করো নিরীক্ষণ, ভাইরে করো নিরীক্ষণ। এইভাবে মাছ করলে চাষ ধরবে অর্থ ঘরে, এইভাবে মাছ করলে চাষ ধরবে অর্থ ঘরে, মৎস্য চাষির বাড়বে যে মান গর্বে অন্তরে, মৎস্য চাষির বাড়বে যে মান গর্বে অন্তরে। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। তাহলে এখন এই যে বৃষ্টি ভেজা যে আবহাওয়া রয়েছে, হ্যাঁ, এখানে তো ইলিশ মাছের কথা আপনি বলছিলেন, তো হ্যাঁ হ্যাঁ একদম। এখানে একটা তো ভালো উদ্যোগ হতে পারে, কৃষি উদ্যোগের একটা ইলিশ মাছটাকে, হ্যাঁ 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 তো হ্যাচারির কথাও আপনি বললেন তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, আপনি যেই আয়ের দিশাগুলির উপর কথা উল্লেখ করছেন, তো সেগুলিতে হ্যাঁ বিনিয়োগের উপর প্রফিট, তাই তো? এর উপরে যদি একটু হ্যাঁ আলোকপাত করেন, হুম মানে আমি প্রফিটের যেমন উপর, পরিমাণে তাই তো? ইনভেস্ট করবো, তাই তো? মানে যেমন হ্যাঁ টাকাটা হ্যাঁ ইনভেস্ট হ্যাঁ করবো সেইভাবেই আমার লাভটা আসবে নাকি? হ্যাঁ একদমই একদমই। আর এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে প্রোডাক্ট কোয়ালিটি, কারণ প্রফিট সবসময় একটা তার যে স্ট্রংগেস্ট পিলার সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি। অর্থাৎ আমি ধরুন একটা হ্যাচারি সেট আপ করলাম, সেখানে যদি আমার হ্যাচারি সেট আপে তাহলে আমার প্রোডাক্ট কোয়ালিটি কি হচ্ছে, অবভিয়াসলি সবাই বলবেন যে আমার মাছের সিডটা কেমন পুষ্ট হচ্ছে নাকি, সেটাই আমার এখানে প্রোডাক্ট, কারণ আমার হ্যাচারি থেকে তো সেটাই প্রোডাক্ট বেরোচ্ছে। ফলে সেই প্রোডাক্ট কোয়ালিটিটা আমার দেখতে হবে যে মাছের চারাগুলোর মানে কোয়ালিটিটা কেমন, মানে সেটা কি সুপুষ্ট হচ্ছে বা তার কিরকম মানে তার সার্ভাইভালিটি রেটটা কেমন হ্যাচারিতে। তো সেইটা দেখতে গেলে আমার তাহলে কি করতে হবে যে হ্যাচারির যে টেকনোলজিক্যাল মেজারমেন্ট গুলো রয়েছে বা টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন গুলো রয়েছে সেগুলো আমাকে স্ট্রঙ্গার করতে হবে। কেমন, ধরুন আমি ব্রিডিং পুল, হ্যাচারিতে একটা আমরা সকলেই জানি যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে ব্রিডিং পুল, যেখানে এটা হচ্ছে দ্বিপ্রাচীর যুক্ত একটা মানে সার্কুলার চেম্বার, যেখানে বাইরের চেম্বারে কারা থাকে, যারা ব্রিড মানে যারা ডিমগুলো যে ফার্টিলাইজড এগ গুলো মানে ব্রিডিং করার পর যে ফার্টিলাইজড এগ গুলো রিলিজ হয় মানে ব্রুড মাছের থেকে, সেই ফার্টিলাইজড এগ গুলো বাইরের চেম্বারটায় থাকে এবং ভেতরের চেম্বারটা কি থাকে, বাইরের এবং ভেতরের চেম্বারটার মধ্যে একটা মানে একটা পার্টিকুলার মেশ সাইজের একটা নেট দিয়ে কভার করা থাকে ভেতরের চেম্বারটা। এবার কি হচ্ছে, যখন মাছগুলো বাইরের চেম্বারটার থেকে মানে ওই ডিমগুলো ওই যখন বাইরের চেম্বারটার থেকে ভেতরের চেম্বারে যাচ্ছে, তখন কিন্তু ওই এগ সেলটা ভেতরের চেম্বারে তখন কি হচ্ছে, মাছের ওই ফার্টিলাইজড যে হ্যাচলিং গুলো করতে, সেই হ্যাচলিং গুলো চলে যাচ্ছে ভেতরে ওই নেটটার মধ্যে দিয়ে পাস করে, আর যেগুলো এগ সেল গুলো যেগুলো ব্রোকেন এগ সেল সেগুলো হচ্ছে বাইরে থাকবে। ফলে এই যে আমার তাহলে কি দেখতে হবে যে প্রোডাক্ট কোয়ালিটি ঠিক করতে গেলে আমার তাহলে ওই নেট সাইজটাকে আমি ঠিক রাখছি কিনা। ফলে এইটা একটা আমার টেকনিক্যাল মেজার। ফলে এই যে এরকম আরো কয়েকটা এরকম যে টেকনিক্যাল, তবে এই যে যখন আমরা ওই স্পনিং পুলের মধ্যে রাখছি মাছগুলোকে, স্পনিং পুলও বলে রাখি যে স্পনিং পুল, হ্যাচিং পুল এবং হ্যাচলিং কালেকশন ট্যাঙ্ক বা চেম্বার যাই বলবেন, এই তিনটে হচ্ছে হ্যাচারির মানে ইম্পর্টেন্ট তিনটে কম্পোনেন্ট, খুব গুরুত্বপূর্ণ। মানে তিনটে কম্পোনেন্ট নিয়ে একটা হ্যাচারি সেট আপ তৈরি হয় আর কি। এবার স্পনিং পুল যখন, যেখানে এই স্পনিং পুলের মধ্যে আরেকটা টেকনিক্যাল নিয়ে যে আর্টিফিশিয়াল রেনফল, মানে আমরা তো জানি যে কিরম মানে প্রাকৃতিক অ্যাম্বিয়েন্সে
কিরকম ভাবে মাছ ব্রিড করে কোন ইয়েতে না, যখন ওয়েদারটা বেশ মানে ক্লাউডি ওয়েদার হবে এবং যেখানে এখন যেমন ওয়েদার হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে প্লাস ক্লাউডি ওয়েদার, এই দুটো যদি সমন্বয় একদম ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মাছের একদম এটা আদর্শ সময় ব্রিড করবার। তো এই ব্রিডিং এর যদি ফেসিলিটিটা আমি হ্যাচারিতে হলে তবেই তো সেই মাছটা আর্টিফিশিয়ালি ব্রিড করবে। তো এবার এইটা ধরুন এই রেনফলের যে যখন আমি উপরে একটা স্প্রিংকলিং পাইপ বলে একটা নিয়ে থাকে যেটা আমরা কি করছি, যেটা নকল করছি না, উপর থেকে বৃষ্টি আকারে সেই জলটা পড়বে, সেটা রেটটাও কিন্তু একটা ওখানে সেই স্পনিং পুলে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা কিনা গভর্ন করে যে মাছের ওই মানে ওই ব্রিডিং এর মানে অ্যাট দ্য এন্ড আমার যেই হ্যাচলিংটা পাচ্ছি বা ফিঙ্গারলিংটা যে ফ্রাইটা পাচ্ছি সেই ফ্রাইটার হেলথটা কেমন হবে। তো ফলে ওই রেটটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, বা ভেতরে যে ওই হ্যাচিং পুলের মধ্যে ডাক মাউথ পাইপ বলে কিছু কিছু মানে ওইরকম ওই মানে এরকম এল শেপের কিছু পাইপ থাকে, সেই পাইপগুলো কি করছে জলের মধ্যে যে ঘূর্ণির একটা এফেক্ট হয়, মানে ওয়ার্লিং এফেক্ট যাকে ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় ঘূর্ণি, সেই ঘূর্ণিটা ক্রিয়েট করার জন্য সেই ডাক মাউথ পাইপটার থেকেও কিন্তু কি মানে কোন হারে আমার জলটা রিলিজ হবে সেটাও কিন্তু আমাকে ঠিকঠাক রাখতে হবে। ফলে এই যে কতগুলো ছোট্টখাট্ট ফ্যাক্টর, এই ছোট্টখাট্ট ফ্যাক্টরগুলোকে আমি যদি রেগুলেট করতে পারি, পরে সুইচ অন সুইচ অফ করতে পারি, তাহলে কিন্তু আমার এখানে এই প্রোডাক্ট কোয়ালিটিটার ওপর মানে সেটা ভালো হবে। এবং এই যে আপনি বলছেন যে ইনভেস্টমেন্টের এগেন্স্ট প্রফিট, সেটা কিন্তু অঙ্কটা একদম সুন্দর করে চাষিরা নিজেরাই দেখবেন মেলাতে পারছে এবং ওদের কোনো অসুবিধা হবে না তাতে। তো আমার বক্তব্য যে যদি আমরা আগেই প্রোডাক্ট কোয়ালিটির কথা না ভেবে আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা এই টেকনিক্যাল মেজার গুলোকে আগে ঠিকঠাক করবো, ফলে মানে রেজাল্টটা তখন দেখবেন যে মানে অটোমেটিক্যালি সেটা উইল বি চলে আসবে ডেলিভার্ড। ফলে ওইটার জন্য আমাকে চিন্তা করতে হবে না, আমাকে আগে চিন্তা করতে হবে যে আমি টেকনিক্যাল কাজটা করতে হবে, তারপরে ফলটা আমরা পেয়ে যাবো। হ্যাঁ, আগে কাজটা করবো, তবে আগেই ফলটার পিছনে চিন্তা করলে কিন্তু সেই ফলটা নাও হতে পারে আশানুরূপ। ঠিক। আচ্ছা, এই মাছের যে রপ্তানি হয় সেখানে তো সারা বিশ্বে ভারতের স্থান চতুর্থ। তো এই বিষয়ের উপরে যদি কর্ম উদ্যোগের পরিকল্পনা থাকে তাহলে তার কি করণীয় হওয়া উচিত? হ্যাঁ, এইটা কিন্তু এটাও কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট, কারণ মানে আমাদের এখন যে রপ্তানি হচ্ছে সেই রপ্তানির মধ্যে কিন্তু এই চিংড়িটা খুব মানে লার্জ, মানে চিংড়িটারই প্রায় আপনি শতাংশ ধরে রাখতে পারেন 60-র ওপর, মানে 60-র ওপর এই চিংড়িটাই হয় এই রপ্তানি। ফলে এই যে মানে এইটারও আমি বলবো যে যদি আমরা ছোটখাটো মানে একদম স্মল স্কেলে মানে ধরুন এক প্যাকেট বা এরকম ধরুন চিংড়ি আমরা বাড়িতেও সেটা করতে পারি। IQS এর প্রসেস আছে আমাদের বাড়িতে, মানে ফ্রিজিং এর, মানে যেগুলো দেখবেন যে অনেক সময় মিষ্টির দোকানে রাখে, মানে একদম খুব চিল যে ইয়েগুলো হয়, রেফ্রিজারেশনের ফেসিলিটি গুলো থাকে, সেখানে আমরা যদি সেগুলোকে বাড়িতেও কিছুটা করে আমি সেটাকে দেখে নিতে পারি মার্কেটটা কেমন, আমার মনে হয় সেটা মানে চাষিদের পক্ষে করা সম্ভব। বা আরেকটা তারা যদি মিডিয়াম স্কেলেও সেই জিনিসটা করতে চায়, এই যে আপনি বললেন যে এই এক্সপোর্ট ইম্পোর্টে, তারা কিন্তু অনেক সময় লোন ফেসিলিটিটাও গ্রহণ করতে পারেন। কারণ আমার মনে হয় যে একটা এন্টারপ্রাইজ সেট আপ করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয়, ম্যানুয়াল লেবার তো একটা লাগেই, তার সঙ্গে একটা শেড তৈরি করতে হয়, সেটার একটা খরচ লাগে, একটা ওয়্যারহাউস তৈরি করতে, ওয়্যারহাউস মানে যেখানে আমি মাছগুলোকে যখন আমি প্রোডাকশন করে তো আমি নিজের ঘরে এনে নিশ্চয়ই রাখবো না, সেহেতু ওইখানে আমাকে যেখানে প্রোডাকশন করছি তার নিয়ারেস্ট লোকেশনে একটা জায়গা আমার সেট আপ করতে হবে, যেখানে আমি সেই মাছগুলোকে বা যে প্রোডাক্টগুলো সেগুলোকে আমি এনে স্টোর করবো। যদি না সেটা আমার যদি না সেটা আমার সেই দিনেই আমার রপ্তানি করে দেওয়ার কোনো ইন্টেনশন থাকে, কিন্তু জেনারেলি সেটা হয় না, সেটা আমাকে স্টোর করতেই হয়। তো ফলে সেই এতগুলো জিনিস করার জন্য মানে একটা ওয়্যার হাউস আপনাকে ঠিক করতে হবে, মানে মেশিনারি, কারণ আপনি যদি মিডিয়াম স্কেলে রাখেন তাহলে তো আপনাকে আপনি বুঝতেই পারছেন যে কিরম ক্যাপাসিটির আপনার মেশিন, IQS যে ব্লাস্ট ফ্রিজার যেগুলো হয় সেগুলো কিরকম মানে স্কেলের আপনাকে কিনতে হবে। তো সেগুলোর দাম তো আপনি মানে একটা চাষির পক্ষে এফোর্ড করা আমার মনে হয় লোন ছাড়া সেটা তো সম্ভব বলে আমার মনে হয় না। তো সেটা যদি তারা লোনের ফেসিলিটি নেন তাহলে আমার মনে হয় সেটা চাষিরা করতে পারবেন। এবং এছাড়াও একটা মানে এই বলে রাখি যে এক্সপোর্ট মিনিস্ট্রি অফ এক্সপোর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি বলে এক্সপোর্ট হাউ টু এক্সপোর্ট বলে একটা PDF আপনি পেয়ে যাবেন, সেটা কে দিচ্ছে আমি আরেকবারও বলে রাখছি, যদি শ্রোতা বন্ধুরা নোট করে রাখতে পারেন সেটা তাহলে আরো ভালো হয়। মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায়
এটা মানে একটা হাউ টু এক্সপোর্ট বলে একটা বুকলেটের মতন ওরা রিলিজ করেছেন, যাতে কি যে যারা এই যে এই সি ফুড এক্সপোর্ট কোম্পানি যারা কিরম করে করবেন, তার প্রোটোকল কি কি মানে ধাপ মেনটেন করে করলে সেটা একদম স্মুথলি তারা মানে এন্টারপ্রাইজটা গঠন করতে পারবে, এবং আরো বিশেষ মানে যাবতীয় যা খুঁটিনাটি তারা কিন্তু এই বইটার থেকে পেয়ে যেতে পারেন। এবং এটা কিন্তু ফ্রিলি ডাউনলোডেবল, মানে ডাউনলোড করতে পারবেন তারা এই বইটা ফ্রিলি, এটার জন্য 1 পয়সাও তাদের মানে খরচ করতে হবে না। ঠিক আছে, তারা এই এটার থেকেও তারা অনেকটা ইনফরমেশন পেতে পারে এই এই এক্সপোর্টের ব্যাপারে। তবে আমারও এটাও মনে হয় যে তারা যদি স্মল স্কেলেই এটা করে, কারণ প্রথমেই ওই মিডিয়াম বা লার্জ স্কেলে না যাওয়াটাই আমার মনে হয় মানে সব এন্টারপ্রাইজের ক্ষেত্রেই এটা এই প্রযোজ্য কথাটা, যে স্মলের ক্ষেত্রেই। হ্যাঁ, ছোট করে শুরু করতে হবে, তারপরে অভিজ্ঞতা সঞ্চয় হবে, সেখান থেকে আস্তে আস্তে বড় হতে হবে। একদমই সেটা করলে আমার মনে হয় সেটা তাদের পক্ষেও অনেক কনফিডেন্স বিল্ড আপেও তাদের অনেক হেল্প করবে, যখন তারা মিডিয়ামে গিয়ে সেটা কনভার্ট করতে চাইবেন বা লার্জ স্কেলে কনভার্ট করতে চাইবেন। পরে তো ইন্টারন্যাশনালি কানেকশন তো সেটা তো ছেড়েই দিলাম, সেটার কথা তো হয়েই যাবে পরে, যদি সে তারা ঠিকঠাক ভাবে একটা পর একটা স্টেপ ক্রস করতে পারে। আচ্ছা, এই যে মাছের খাদ্য বিভিন্ন কোম্পানি তারা বিভিন্ন দামে বিক্রি করেন, তো সেটা যদি আমরা ঘরোয়া ভাবে তৈরি করি সেক্ষেত্রে আমাদের একটা আয়ের উৎস হতে পারে। আমাদের থেকে হয়তো অন্যান্য চাষি তারা কিনে নিলেন, তাই তো? হ্যাঁ। তো সেটাকে আমরা ঘরোয়া করতে গেলে তার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হবে নিশ্চয়ই, এভাবে আয় করতে পারি আমরা, তাই তো? একদমই। তো সেটার ক্ষেত্রে আমি বলবো যে তারা মানে যদি খুব সহজেই তারা করতে চান, তাহলে আমার মনে হয় প্রথমেই তারা যদি ন্যাচারাল ফিডের দিকে এগোন করার জন্য, ন্যাচারাল ফিড প্রোডাকশন করার জন্য, আমার মনে হয় সেটা বেটার হবে। কারণ সেটা করতে খুব একটা তাদের শ্রমেরও প্রয়োজন নেই, বা তাদের একদমই সেটা আমি বলছি, ধীরে ধীরে আসছি। সেটা মানে তাদের মানে খরচও খুবই সামান্য, খুবই সামান্য খরচে তারা একদম বিনা খরচেই প্রায় বলতে পারেন সেটা করতে পারে। করার জন্য কি লাগবে, জাস্ট একটা পিট, মানে ছোট্ট একটা মানে ধরুন 2 ফুটের মতন গর্ত, এরকম 2 ফুটের মতন গর্ত আপনি নিজের বাড়ির উঠোনেও করে নিতে পারেন সেটা চাষি বন্ধুরা। তো সেই গর্তর মধ্যে 4টে জিনিস আপনার লাগবে। ফার্স্টে হচ্ছে আপনারা যে আমরা শাকসবজি খাই, তো শাকসবজি কি করতে হবে, শাকসবজি খেয়ে আমরা যে মানে এই সবজির খোলাগুলোকে তো কেটে গুলো ওয়েস্ট মানে ডাস্টবিনে এদের ফাইনাল রিলোকেশনটা ডাস্টবিনে হয়। তো আমার মনে হয় ডাস্টবিনে না করে যদি পিটের মধ্যে করা যায় তাহলে সেটা আরো ভালো হয়। তো সেটা ওই খোলাগুলো দেওয়ার পরে তারপরে যেটা মানে অ্যানিম্যাল ম্যানিওর যেটা বলছি, র কাউ ডাং, বা সেই র কাউ ডাংটা মানে একদম র হিসেবে মানে রটাকে নিয়ে ঢেলে দিলেন এরকম না, ওটাকে কিন্তু আলাদা করে একটুখানি আলাদা আরেকটা ইয়ের মধ্যে বা পিটের মধ্যে ওইটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। মানে ওইটা একদম যাতে মানে একদম সান ড্রাইড হয়, মানে গুঁড়ো যেরকম ওই দেখবেন আপনি ওই মাটি মানে ওই পুকুরের মাটি শুকিয়ে গেলে এরকম খন্ড খন্ড মতন হয়ে যায় ওরকম। তো ওই রকম নিয়ে সেটাকে আস্তে আস্তে একটু ছড়িয়ে দিলে, দেওয়ার পরে তাতে একটু জল লাগবে, জল দিয়ে তারপরে জিনিসটাকে এবার ওই জলটা দিলে কি হবে, ওইটা একটু সেটেল করে যাবে একদম, মানে ময়েশ্চার পেলে কি করবো জিনিসটা একদম মানে এটা একটু আনইভেন থাকবে না, আপনি পাউডার ফর্মে দেন, এবার ওই তার মধ্যে একটু জল দিলে জিনিসটা ইভেন হয়ে যাবে। ইভেন হওয়ার পরে তারপরে ওর মধ্যে একটু কিন্তু ওই মাথায় রাখতে হবে যে পিচটা যদি 2 ইঞ্চির হয় তাহলে কিন্তু আমার 1 ইঞ্চি আমার এই মেটেরিয়াল গুলো থাকবে, অর্থাৎ এই যে বললাম ভেজিটেবলের খোলা, শাকসবজির খোলা, অ্যানিম্যাল ম্যানিওর আর জল, এইটা কিন্তু 1 ইঞ্চি থাকবে, আর বাকি 1 ইঞ্চি কিন্তু পিওরলি আমার মানে অক্সিজেনের জন্য ছেড়ে দিতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে এই জুপ্ল্যাঙ্কটন বা এই ফাইটোপ্ল্যাঙ্কটন এগুলো কিন্তু মেইনলি জুপ্ল্যাঙ্কটনটার এটা কিন্তু হয় হচ্ছে অ্যারোবিক বা অ্যানারোবিক, ওটাকে ওই ডিকম্পোজিশনের ফলে ওইটা হয়, মানে ওই জন্মগ্রহণ করে। ফলে এই যে অ্যারোবিক এবং অ্যানারোবিক ডিকম্পোজিশনটা, ওইটা কিন্তু অ্যারোবিক ডিকম্পোজিশনটা মেইনলি ওটা কিন্তু অক্সিজেন ছাড়া সম্ভব না। ফলে ওই বাকি 1 ইঞ্চি কিন্তু আমাকে অক্সিজেনের জন্য ফেলে রাখতে হবে, মানে ওইটা জায়গাটা ফ্রি স্পেস রাখতে হবে ফর অক্সিজেন দিয়ে, ওটাকে ধরুন কিছু দিয়ে মানে ওটা আপনি নিয়েও রাখতে পারেন, অসুবিধা নেই, ওটা যদি ছাড়াও রাখেন কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা একটু মানে লক্ষ্য রাখতে হবে যে ওটা একটু খোলা ইয়ের মধ্যে না হয়, মানে আপনার একটু শেডেড এরিয়ার মধ্যে হলে ভালো। মানে একদম ওপেন হলে কি হবে, ওখানে আরো ইমপিউরিটিস নিয়ে থাকে, ওটা না বর্জন করে আমার মনে হচ্ছে। একটু ওটা যদি শেডেড এরিয়ার মধ্যে হয় তাহলে ভালো হয়। তো এরকম করে আপনি ধরুন রেখে দিলেন 14 দিন, মানে 4 নাইট রেখে দিলেন,
14-15 দিন, দেখবেন আপনা আপনি কিছুদিন পর ওখান থেকে ওই মানে একটু জলটায় ঘোলাটে ঘোলাটে মতন হয়ে যাবে। ফলে ওখানে আপনি নিজেই মানে অ্যাসেস করে আপনি দেখতে পারবেন যে ওর মধ্যে জুপ্ল্যাঙ্কটনটা কিরম রয়েছে। মানে আপনি একটু মানে ওই যে টেস্ট টিউব গুলো হয়, টেস্ট টিউব যে মাইক্রোবায়োলজি ল্যাবে হয়, বিভিন্ন যে ল্যাবরেটরিতে যে টেস্ট টিউব ব্যবহার করা হয়, ওই টেস্ট টিউবের মধ্যে নিয়ে জলটাকে একটু মানে কাজ করে নিয়ে ওইটা যদি আপনি দেখেন, আপনি লাইটের মধ্যে ফেলে নিজেই দেখতে পারবেন যে ওর মধ্যে কিন্তু জুপ্ল্যাঙ্কটন মানে মানে একদম স্পষ্ট না বুঝতে পারলেও ওটা কিন্তু আচ্ছা আপনি বুঝতে পারবেন যে ওর মধ্যে জুপ্ল্যাঙ্কটন তৈরি অলরেডি হয়ে গেছে, যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন আর কি, মানে ওই দিন 15 রাখতে পারেন। আচ্ছা, এটা একদম আমরা তো হয়ে গেছে। আমরা তো অনুষ্ঠানে অনেকটা এগিয়ে গেছি, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমরা আর মিনিট 5-7 বা 10 মধ্যে শেষ করব। তো যদি একটু বলেন যে এই যে বিষয়গুলি নিয়ে কাজ করতে গেলে যথেষ্ট তো জ্ঞান থাকতে হবে, মানে প্র্যাকটিক্যাল যে জ্ঞানটা, তো এই যে পিসি কালচারের এই যে জ্ঞান, এটুকু নিয়ে কি সব কাজটা করা যাবে? হ্যাঁ একদমই, এটা করা যাবে অবশ্যই। কারণ আমার মনে হয় যে এটা করতে গেলে এটা যদি সবসময় একদম মানে এই যে আমি যেমন বললাম বিএসসি, এমএসসি, পিএইচডি, একদম এগুলো কনভেনশনাল যে আমাদের এডুকেশনাল যে ডিগ্রি গুলো রয়েছে এগুলোতে এগুলো সবসময় যে এগুলো মেনেই আমাদের চলতে হবে সেটারও কোনো মানে বাধ্যকতা নেই। যদি এগুলোতে আমি একটাই কথা বলি যে এগুলো কিন্তু ব্যয়বহুল। কারণ এখন একটা চাষির পক্ষে, মৎস্য চাষির পক্ষে কিন্তু এটা সবসময় তাদের মানে ইকোনমিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের ফলে কিন্তু তাদের সম্ভব না যে তারা এত টাকা খরচ করে একটা তাদের সন্তান সন্ততিদের এই এমএসসি অব্দি পড়াশোনা লেখাপড়া চালিয়ে যাবেন। ফলে আমার যে ধারণা, মানে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে অনেক সময় ভোকেশনাল কোর্স বলে একটা কোর্স থাকে আমাদের, অর্থাৎ যারা ধরুন মানে মাধ্যমিক পাস করলেন, উচ্চ মাধ্যমিক পাস করলেন, তারপরে তারা ভোকেশনাল কোর্সের যে ট্রেনিং হয়, ভোকেশনাল কোর্স বা ডিপ্লোমা কোর্সও আমাদের বলা হয়। ডিপ্লোমা কোর্স ধরুন ওইটার সময়সীমা, ডিপ্লোমা কোর্স মানে 1 বছরের একটা প্রোগ্রাম ওরা করে নিল বা মানে খুব স্বল্প সময়সীমার মধ্যে, তাতে কি হয়, তাদের যেমন মানে একটা কনসেপচুয়াল বেস তাদের নলেজ জেনারেট করে, তার সঙ্গে কিন্তু তাদের অন্তত মানে এই যাতে তারা টুকটাক একটা মাছ চাষ মানে খুব দক্ষ হবে, মানে একটা কমার্শিয়ালি না করলেও তারা কিন্তু মানে স্মল স্কেলে অ্যাকোয়াকালচারটা তারা বা মৎস্য চাষটা তারা করতে পারবেন। ফলে এরকম তাদের ক্যাপাসিটি কিন্তু বিল্ড আপ হয়ে যায় এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বলটা ভুল হবে, ডিপ্লোমা কোর্স যেটা ডিপ্লোমা কোর্স বা ভোকেশনাল কোর্সে এগুলোতে তারা কি হচ্ছে, এগুলো তারা অনায়াসে ট্রেনিং নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। কারণ এগুলো অনেক সময় নানান মানে স্কুল কলেজেও হয়, স্কুল কলেজে এগুলো বেশি মানে খরচও এগুলোতে পেছনে লাগে না, মানে যা সামান্য আপনি ভর্তি হওয়ার সময় যা আপনি কোর্স ফি বলে যেটা অঙ্কটা থাকে সেটা আপনি ডিপোজিট করে দিলেন, করলেই আপনি এখানে এনরোল হতে পারবেন এবং সেটা কিন্তু আপনি সেটা ট্রেনিংটা নিতে পারবেন। এইটা নিয়ে এগুলো যদি আপনি ঠিকঠাক নিতে পারেন তাহলে আমার মনে হয় যারা আমাদের মৎস্য চাষী আছে তারা আমার মনে হয় আমার থেকে, আমি আপনার এখানে বসে ইন্টারভিউ দিচ্ছি বা আপনাদের চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছি, আমার মনে হয় আমি তো এখানে থিওরিটিক্যাল নলেজটা আমি আপনাকে ডেলিভার করছি, কিন্তু আমার মনে হয় যারা মৎস্য চাষী আছে তারা তো মানে নিজেদের মৎস্য হয়তো বলে, তারা আমার মনে হয় আমার থেকে বেশি অভিজ্ঞ এই ব্যাপারে। তো তারা যদি একটুখানি এই ট্রেনিং গুলোর অবগত থাকেন বা এই ট্রেনিং গুলো নিয়ে নেন বা এই কোর্স গুলোর সম্বন্ধে একটু অবগত হয়ে তারা চটপট এই কোর্স গুলোর সঙ্গে নিযুক্ত হয়ে তারা একটু ক্যাপাসিটিটা বিল্ড আপ করে নেয়, তাহলে কিন্তু তারা অনায়াসে আমার থেকে ভালো হয়তো তারা বলতে পারবেন। এই বিষয়ে তো সরকারি উদ্যোগ অনেক রয়েছে, এই বিষয়ে সরকারি উদ্যোগ রয়েছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার। বলে রাখি, এখানে আরেকটা জিনিস তো বলে রাখি, এখানে এই যে আরসেটি মানে এই যে আরসেটি বিভিন্ন ব্যাংক দ্বারা মানে যেই স্পন্সর যে আরসেটি গুলো রয়েছে, মানে এগুলো হচ্ছে রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, সেগুলোতেও কিন্তু আমাদের চাষি বন্ধুরা এনরোলড হয়ে ট্রেনিং এর জন্য ওদের মানে পিরিয়ডিক্যালি ট্রেনিং ওদের হয়। সেখানেও তারা অনায়াসে সেই আরসেটি গুলোদের সঙ্গে যোগাযোগ করে, তাদের ওয়েবসাইটে তাদের নম্বর থাকে, কন্ট্যাক্ট নাম্বার থাকে, মেল আইডি থাকে, বিভিন্ন রকম যোগাযোগ মাধ্যম থাকে, সেখানে তারা কিন্তু যোগাযোগ করে সেই ট্রেনিং গুলো তারা অনায়াসে নিতে পারেন এবং এটার জন্য তাদের মানে একদমই খুব মানে খুব মারাত্মক কিছু টাকার পয়সার অংশ তাদের এর মধ্যে জড়িত থাকে না। আমার মনে হয় এইগুলো করলেই তারা আমার থেকে ভালো তারা মৎস্য চাষে এগিয়ে যেতে পারবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, এই যে মাছ চাষ বা মাছের যে ব্রিড তৈরি বা হ্যাচারির যে টেকনিক,
এই কয়েকটি জিনিসের উপরেই তো এই কাজের কথা বলা হয়েছে। তো যারা হ্যাঁ কৃষি হ্যাঁ হ্যাঁ কালচারের সঙ্গে যুক্ত তারা এই কয়েকটি হ্যাঁ জিনিস জানলেই তারা করতে পারবে তো। না এইগুলো করতে পারবে এবং এখানে আর মানে আপনি জানতে চাইছেন যে আর কি কি আরো কিছু আছে নাকি, তাই তো? হ্যাঁ 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 আর কিছু, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইটা করা যায়। এইগুলো যেমন আছে, এগুলো তো আছেই, তার সঙ্গে আরেকটা জিনিসও আমি বলতে পারি যে এই যে আমি যে এইমাত্র আপনাকে বললাম যে ভোকেশনাল ট্রেনিং বা ভোকেশনাল কোর্সে নিযুক্ত হয়ে যে প্রশিক্ষণ বা তাদের যে এক্সপার্টিজ ডেভেলপমেন্ট বা ক্যাপাসিটি বিল্ডিং যে হ্যাঁ যেটা হ্যাঁ হচ্ছে, সেটা কিন্তু তারা অনায়াসে যারা মানে যারা বয়স্ক আমাদের বৃদ্ধরা আছেন, যারা এই মাছ চাষের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এটা যুক্ত জড়িত, আছে। তাদেরকেও কিন্তু তারা যদি এই এক্সপার্টিস গুলো শেয়ার করেন বা ধরুন তারা শিখে গিয়ে তাহলে তো এটা মানে বেশি দীর্ঘ সময়ের জন্য না, আমি যে বললাম আপনাকে 1 বছর মানে এই অবশ্যই। ট্রেনিং গুলো হলে তো ধরুন 7 দিন কি 10 দিন এগুলো আরসিটি ট্রেনিং গুলো হয়, সেগুলোর পর ভালো করে ট্রেনিং নিয়ে তারা যদি সেই বৃদ্ধাদের যারা এই যুক্ত আছেন এই মৎস্য চাষের সঙ্গে তার যদি এটা ডেলিভার করতে পারেন, করে ধরুন বললো যে আমি তোমাকে আজকে এইটা ডেলিভার করব, তো সেইটার পক্ষে মানে সেইটার বিনিময়ে আমাকে তুমি মাত্র 10 টাকা আমাকে দিও। আমি একটা এক্সাম্পল বলছি, মানে সেটা তাদের সামর্থ্য অনুযায়ী তারা টাকাটা চার্জ করবেন বা ওরা নিজেদের মধ্যে সেটা বচসা করে নেবেন। তো সেইটা করেও কিন্তু তারা একটা যে বলে অ্যাডভাইসারি প্রদান করা, এই অ্যাডভাইসারি করেও কিন্তু তারা এই এখান থেকে মানে আয়ের একটা দিশা দেখতে পারবেন। ফলে আমি একটাই কথা বলবো যে মৎস্য চাষ মানে করে আমরা যে সবসময় মানে মৎস্য চাষের ওপর বিশেষজ্ঞতা অর্জন করে সবসময় যে আমরা এই আমাদের কাছে মানে আমাদের লক্ষ্য হবে যে না কর্মসংস্থানের পেছনে ছুটে বেড়ানো, যে আমার কর্মসংস্থানে আমাকে চাকরি দিন, এইটা না করে আমরা যদি আমাদের এই ক্যাপাসিটি বিল্ডিং করে আমরা যদি নিজে এই ফিশারিজ বা স্বনির্ভর বা যেটাকে আমরা বলছি কর্মোদ্যোগ, মৎস্য কর্মোদ্যোগটা যদি আমরা নিজেরা সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে ভবিষ্যতে এটা যেমন নিজেদের একটা আয়ের মানে পথ বা দিশা দেখাচ্ছে, শুধু তাই নয়, এটা কিন্তু আমাদের ভবিষ্যতে যারা আমাদের ভাই বোনেরা রয়েছে বা ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছেন তারা কিন্তু এটার মধ্যে দিয়ে তাদের নিজেদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে পারে এবং তার সাথে মাছ চাষের যে আমাদের বিপুল মানে এটা যে উজ্জ্বলময় একটা ভবিষ্যৎ আমাদের আগামী জীবনে মানে আগামী ভবিষ্যতে করে রয়েছে, সেটা কিন্তু আরো মানে দৃঢ় হতে পারবে এই কর্মোদ্যোগের মাধ্যমে। ফলে আমি একটাই বলবো যে চাকরি না করে আমরা লেটস কোলাবোরেট আওয়ার এফর্টস ইন বিল্ডিং দ্য ফিশারিজ ফিউচার ব্রাইট টু ব্রাইটেস্ট ইন our nearest future ahead. আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ। নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম মাছ চাষে আয়ের উৎস, এ বিষয়ে বলছিলেন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার কলকাতার পূর্ণা ব্যানার্জি। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।